একটা মিম দেখলাম, সেখানে তারেক রহমানের ছবি দিয়ে বলা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। মানে বিএনপির স্ট্র্যাটেজিটাই কি আসলে? প্রতিনিয়ত আপনি দেখবেন যে বহিষ্কার চলছে। প্রায় কালকে দেখলাম যে 9,500 তারা বহিষ্কার করছে এই গত 8 মাস। এই সংখ্যাটা অনেক। আমার কথা হলো যে বহিষ্কার করার পরে তারপরে তো আবারও সেই একই ঘটনা ঘটছে। আওয়ামী লীগ এবং বিএনপির এদের রাজনীতির কাঠামো তৃণমূল পর্যায়ে সবগুলো কিন্তু একই। শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু এখানে তারেক রহমান বা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি। এই এমন কোন ব্যবসায়ী নেই, এমন কোন প্রভাবশালী ব্যক্তি নেই, টাকা পয়সার লোক নেই যারা হুমকি পাচ্ছে না, যাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। আপনি এই অভিযানে আপনি মানে এনসিপির গায়ে হাত দিতে পারবেন, বিএনপির গায়ে হাত দিতে পারবেন? যে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনও এই একই সূত্রে গাথা, একইভাবে ডিজিএফআই তত্ত্বাবধানে বা পেট্রোনাইজেশনে হয়েছে, এবং বলছেন যে এই দুইটি ঘটনায় ডিজিএফআই ঘটেছে, যদি তদন্ত করা হয় প্রধান আসামি পাওয়া যাবে জেনারেল ওয়াকারুজ্জামান। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই। ওই আওয়ামী লীগের একেবারে নিম্ন লেভেলের লোকজন তারা ঢুকে গেছে বিএনপির পতাকা তলে। ওবায়দুল কাদের বলতেন এখন কি ঠিক একইভাবে বিএনপিতে সেই কাওয়াগুলো ঢুকছে? বঙ্গবন্ধু জাতির জনক সব উপাধি তার গেল। এখন বলা হয়েছিল মুজিববাদ, জিয়াবাদ, কোনো বাদই এখন আর চলবে না। এখন আমরা দেখলাম জিয়াউর রহমানেরও ছবিতে পাড়ানো হচ্ছে, জিয়াউর রহমানকে গালিগালাজ করা হচ্ছে। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই, এই সময়ের চাঁদাবাজি এবং ব্যবসায়িক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার দুদিন পর ভিডিও ভাইরাল, চলছে দেশ জুড়ে আন্দোলন, দোষারোপের রাজনীতি। প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এমন ঘটনার পেছনে কেউ কেউ দায়ী করছে ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাকে। একের পর এক এমন সহিংসতায়, নৈরাজ্য, হত্যাকাণ্ডে প্রশ্ন উঠছে, তাহলে আওয়ামী লীগের পতন করে লাভটা কি হলো? শেখ হাসিনার আমলে কি তবে ভালো ছিল? এসব নিয়ে আলোচনা আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। যারা মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমি আজকের অনুষ্ঠানটা আসলে বিভিন্ন আঙ্গিক থেকে মিডফোর্টের যে ঘটনাটা, নৃশংস হত্যাকাণ্ডের যে ঘটনা, সেটি নিয়ে একটু আলোচনা করব। যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাইবো আমি। হত্যাকাণ্ডের একটা বিশ্লেষণ, এখানে বিএনপি, সরকার বা আরো যে আলোচনাগুলো আছে সবগুলো আনতে চাই। শুরুতেই আসি যে প্রশ্নগুলো উঠছে যে এই এত কাছাকাছি থেকে কে ভিডিও করলো, এই ভিডিওটা কেন দুদিন পরে আসলো, তারপর ভাইরাল হওয়ার পরে কেন সরকারকে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে, তার আগে কেন কেউ এটি নিয়ে কথা বললো না, কোনো রাজনৈতিক দলও কেন কথা বললো না? মানে এই এই প্রশ্নগুলোর কি কোনো ভ্যালিডিটি, যৌক্তিকতা আপনি দেখেন? দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসলো। শত শত মানুষের সামনে ঘটনাটা ঘটলো, কোনো মানুষ প্রতিরোধ করলো না। তার মানে মানুষ প্রতিরোধের যেই শক্তিটা, যেটা তারা 7-8 মাস আগে অর্জন করছে, সেটা নিঃশেষ হয়ে গেছে। তারা হতাশ, তারা সন্ত্রস্ত, ভীত। আজকের এই পরিস্থিতিটা একদিনে ঘটেনি, অনেক দিক থেকে ঘটেছে। অর্থাৎ মানুষের যে নিরাপত্তাহীনতার কারণে কোনো মানুষ ওই সোহাগকে রক্ষা করতে যায়নি। তারা মনে করছে যে তারা নিজেরা আক্রান্ত হবে। অন্যদিকে একটা দানবীয় শক্তি ডেভেলপ করছে, যার উপরে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল কারোর নিয়ন্ত্রণ নেই। এখানে ব্যর্থতা শুধু সরকারের করলে হবে না, এখানে ব্যর্থতা রাজনৈতিক দলেরও। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যেমন নিয়ন্ত্রণ নেই তৃণমূলে, তেমনি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই তার বাহিনীর উপর। সব মিলায় আজকে এই নৃশংস ঘটনাগুলো ঘটছে। এবং মবের মানে যে কালচার বা মবের কথা আমরা বলতে বলতে আজকে কিন্তু এই সোহাগের এই পরিণতির দিকে আমরা এখানে আসলাম। দেখেন, আজকে এটা দুদিন পরে তো আসলো, বুধবারে ঘটনা ঘটলো, বৃহস্পতি শুক্রবারে কেউ একজন হয়তো এটা ভিডিওটা মানে ফেসবুকে মানে আপ করলো বলে আমরা জানতে পারলাম এই ভয়াবহতাটা। আপনি ওই একই দিন, মানে মনে করেন শুক্রবারে যেই ভিডিওটা আমরা দেখলাম, ওই একই দিন আপনি আরো দুইটা ভিডিও শুধু চিন্তা করেন যে খুলনায় মোল্লা হাবিব, যে যুবদলের বহিষ্কৃত যে নেতা, তার ওইটাও আপনি চিন্তা করেন। 9টা গুলি, বুলেট বিদ্ধ হলো, 3জন মোটরসাইকেলে করে 3জন এসে 9টা বুলেট চালালো, তারপরে কোপানো হলো, তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রকেটে দেওয়া হলো। এটাও কিন্তু দিনে দুপুরে, এটা বেলা 1:30টার সময়, আর ওইটা সকাল 9:30টায়। তো সব প্রকাশ্যে ঘটছে। তারপরে আপনি চাঁদপুরে যদি
মসজিদের ইমামের কথা বলেন, তার খুতবা পছন্দ হয়নি বলে তার উপরে যে চাপাতি দিয়ে হামলা, এগুলোর আরো দুইটা যদি আমরা ভিডিও পাইতাম, তাহলে ওই তিনটা ভিডিও যদি দেখতো, তাহলে সম্ভবত আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে একটা স্যাংশন হতো যে এই বাংলাদেশে আর পুলিশ প্রশাসন সরকার বলে কিছু নেই। এইভাবেই এই যে আজকের এই অবস্থায় যে ঠেকলো, এটা তো আস্তে আস্তে হইতে হইতে এই পর্যায়ে ঠেকছে। এখানে খুব আশ্চর্যজনক ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলোর হুঁশ নাই, সরকারের হুঁশ নেই। আপনি কাকে দায়ী করবেন? আপনি বিএনপি দেখলাম দায়ী করছে আহ, যে সরকারের নিষ্ক্রিয়তা। তো সরকারের নিষ্ক্রিয়তা সরকার কি? সরকার তো আপনার আমার। এই সরকার তো কোনো রাজনৈতিক দল নেই। এই সরকারের প্রশাসন পুলিশ আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়ে আপনারা আপনাদের মতন করে চালাচ্ছেন। আপনি পাটগ্রামের কথা চিন্তা করেন, পাটগ্রামে যে আসামি ছিনতাই করছে, ওখানে কি মানে সরকারের নিষ্ক্রিয়তা ছিল? ওখানে দলবদ্ধভাবে ওই আক্রমণটা করলো কেন? ওদেরকে আবার মানে কি বলে বাঁচানোর জন্য পাশের যে হাতীবান্ধা আহ, ওই থানা থেকে পুলিশ, তারাও মুভ করতে পারলো না। এটার জন্য দায়ী কে? পটিয়াতে আপনার ওসি কে প্রত্যাহারের জন্য এবং খুবই অন্যায় ভাবে যে ছাত্রলীগের একজন কর্মীকে ধরে নিয়ে বললো যে পিটাতে পিটাতে নিয়ে আসলো। আপনি পিটানোর এই অধিকার কে দিল? তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে? পুলিশ বলছে, তারা বলছে যে তাকে গ্রেপ্তার করেন। বলছে গ্রেপ্তার করবো, তার নামে তো মামলা নেই। মামলা দেবে, কিসের মামলা দেবে? তো এই সব বাক বিতণ্ডায় 8 ঘন্টা মহাসড়ক অবরোধ রাখলেন। তারপরে কি হলো? বিচারটা হলো এই যে ওসিকে আপনি প্রত্যাহার করলো। পুলিশ প্রশাসন কি কাজ করবে? আপনাকে সব জায়গায় তো এই ঘটনাগুলো ঘটছে। আপনি বিএনপির বিরুদ্ধে আপনি মিছিল বের করলেন, তারেক রহমানকে অপমানিত করলেন, বেগম জিয়াউর রহমানকে করলেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনি তো মক করতেছেন। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে তারা জায়গায় জায়গায় মক করতেছে না? তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দিচ্ছে না? এরা কারা? কিন্তু তাহলে কি এই তারপরে মবের বিরুদ্ধে সরকারের কি মানে করার মতো খুব শক্তিশালী কোনো কাজ বা কোনো ইফেক্টিভ কিছু করার কি নাই? সেই প্রশ্নটা আমি আসলে একটু পরে আসবো। ওই যে আপনি বলছিলেন যে আসলে কাকে দোষ দিবেন, এখানে অনেক রকম বিষয় সন্দেহেরও অবতারণা করা হচ্ছে। আমি সেই সন্দেহের জায়গাগুলো একটু শুরুতে একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে আমি জিজ্ঞাসা করছিলাম যে 2 দিনে মানে 2 দিন পরে কেন, এই প্রশ্নের যৌক্তিকতা আছে কিনা, এই 2 দিন কি বিষয়টিকে আড়াল করার কোনো চেষ্টা ছিল? মানে কি হলো, কেন এই 2 দিন এই বিষয়টা আমাদের চোখের সামনে আসলো না, কি মনে হয়? কারণ আরো কিছু তথ্য কিন্তু এর মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে, সেটিতেও আসবো। এর পেছনে কি আপনার কাছে কোনো কারণ মনে হয় কিনা যে আছে? আমার মনে হয় না, কারণ এরকম তো গণপিটুনিতে মারা যাচ্ছে বহু। গণপিটুনির খবর মানে এইভাবে তো রিয়াক্ট করে না। এটা রিয়াক্ট হলো পাবলিক রিয়াক্ট করছে বলে সরকার এখন রিয়াক্ট করছে। আচ্ছা। সরকার এগুলিকে মনে করতেছে এটা তো হবেই, এরকম কিছু তো করার নাই। কারণ মব যারা করতেছে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটার পেছনে রাজনৈতিক শক্তি আছে, স্থানীয় পর্যায়ে কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। এখন তো দেশটার তো কোনো একক কোনো রাজনৈতিক দল থাকলেও ভালো হতো সরকারে, যার একটা নিয়ন্ত্রণ থাকতো প্রশাসনে, পুলিশে, সব জায়গায়। এখন তো কোনো নিয়ন্ত্রণ নেই। বৈষম্য বিরোধী বা এনসিপি মনে করতেছে আমরা সরকার, জামাত মনে করতেছে আমরা সরকার, বিএনপি মনে করতেছে আমরা সরকার। এই যে টানাপোড়েনের প্রতিফলন আমরা দেখছি। নতুবা আপনি সোহাগ হত্যাকাণ্ডের পর আমি তো দেখলাম না যে আহ, একটা সম্মিলিত একটা রাজনৈতিক উদ্যোগ যে আর বাংলাদেশের কোথাও এই ধরনের গণপিটুনি হবে না, এই ধরনের মব হবে না, চাঁদাবাজি হবে না, এইরকম ধরনের কোনো তো নেই। এখানে রাস্তায় যে মিছিল হলো, ওই সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ কেন করছে? যেহেতু এমন একটা ইস্যু পাওয়া গেল বিএনপির বিরুদ্ধে, সেই কারণে তারা রাস্তায় নামলো। আমি তো তাই দেখি। রাস্তায় এই স্লোগানের মধ্য দিয়ে আগে যেমন মানুষ নামছে একটা সম্মিলিত একটা ইস্যু নিয়ে, এখানে তো কোনো সম্মিলিত ইস্যু দেখছি না। এই রাস্তায় যদি স্লোগানগুলো আপনার মানে কিছু স্লোগান এতটাই অশ্লীল যে সেখানে মানে সম্ভাবনা না এই প্রকাশ্যে বলা। কিছু স্লোগান আসলে এতটাই অশ্লীল, সেদিকেও আমি আসবো। কিন্তু বলছিলাম যে শুরুতে যেই সন্দেহগুলো সেটা নিয়ে কথা বলে সেটা একটু শেষ করি। কারণ এই প্রশ্নটা আমি বলছি যে 2 দিন আসলে উদ্দেশ্য কি? কারণ এর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে একটা বিষয় বলা হচ্ছে, যেমন ইনকিলাব পত্রিকায় দেখছিলাম যে সেখানে বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হচ্ছে যে এখানে আসলে গোয়েন্দা সংস্থা আছে এই হত্যাকাণ্ডের পেছনে। ডিজিএফআই এর সরাসরি দায়ী করেছেন কেউ কেউ। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে পত্রিকায় লেখা হচ্ছে। এদিকে প্রবাসী সাংবাদিক প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি বলছেন যেটি ডিজিএফআই এর পেট্রোনাইজেশনে হয়েছে এবং
তিনি বলছেন যে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনও এই একই সূত্রে গাথা, একইভাবে ডিজিএফআই তত্ত্বাবধানে বা পেট্রোনাইজেশনে হয়েছে, এবং বলছেন যে এই দুইটি ঘটনায় ডিজিএফআই ঘটেছে, যদি তদন্ত করা হয় প্রধান আসামি পাওয়া যাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে। আমি এই ষড়যন্ত্র তথ্য খুব এটা সরলীকৃত মনে হয়। এটা আমার মনে হয় না যে এখন এই ধরনের মানে ডিজিএফআই সামরিক বাহিনী এটা কেন করতে যাবে, তাদের লক্ষ্যটা কি, কাকে মানে ইউনুসকে অর্ডার দিয়ে বিএনপি আনা নাকি আওয়ামী লীগকে নিয়ে আসা, এগুলি আমার মনে হয় না যে এরকম কিছু হইতে পারে। তবে আমরা যা চিন্তা করি না সেরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আপাতত দেখেন আপনি ঘটনাগুলি যদি মেলান, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা এটা নিয়ে বেশি রিয়াক্ট করছি কেন, রিয়াক্ট করছি যে ওই ভিডিওটা ভাইরাল হলো। ধরেন এই ভিডিওটা যদি ভাইরাল না হতো, তো গণপিটুনিতে এক চাঁদাবাজ বা এক ব্যবসায়ী মারা গেছে, মানে এইভাবেই এরকম তো অনেক আসতো। খবরই তো পাই, দুই পক্ষের, আপনি বিএনপির দুই আপনি ওই পক্ষের সংঘর্ষে। ভিডিওটা যদি আমরা পাইতাম তাহলে তো মোল্লা হবে খুলনা রয়েছে, তাহলে ওটা নিয়েই তো আমরা আলোচনা করতাম। তো ওইটা বলতাম যে এটা ডিজিএফআই এর সাথে জড়িত, বা ইমামের উপরে খুতবা পছন্দ হয়নি বলে যে হামলা, তাহলে আমরা কি ওটা আহ, মানে বেশি আলোচিত হচ্ছে বলে আপনি এখন নানান ভাবে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে, কই আপনি আপনি তো খুলনার কথা আলোচনা করতেছেন না, চাঁদপুরের কথা আলোচনা করতেছেন না, আমরা করছি না কেন? আমাদের মনে রিয়াক্ট হয়নি, আমরা ভিডিওটা দেখিনি, আমরা প্রিন্ট ভার্সনে বর্ণনাটা পড়ছি, বর্ণনাটা পড়ে কিছুটা হচ্ছে, কিন্তু ভিডিওটা যতখানি মানুষকে উজ্জীবিত করে ততখানি করে না। সেই কারণে আমরা সহজে বলে দিচ্ছি যে এর পেছনে গোয়েন্দা সংস্থা আছে। কেননা সামরিক বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হোক, আহ এরকম একটা প্রবণতা প্রচেষ্টা তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে নানাভাবে টেনে আনা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি এই চট করে আমাদের একটা সর্বোচ্চ বাহিনীর উপরে আমি এই ধরনের ব্লেম চাপাইতে চাই না। মানে কেন ভিডিওটা তৈরি কারণ হয়েছে হলো বলে বা ভিডিওটা সামনে আসছে বলেই এখন এটা একটা হ্যাঁ, গুরুত্ব পাচ্ছে। এমনকি exactly, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এই এই কেসটি, সোহাগ হত্যা মামলাটি বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা না আসলে তাহলে এই গুরুত্ব হতো না, কারণ আমরা শুরুতেও দেখেছি যে মানে exactly, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের মারা তো একরকম, মানে খুব এটা কোনো অপরাধী তো ছিল না বিষয় সেটা। হ্যাঁ, রাইট। না তাই হচ্ছে তো, আপনার এখানে আপনি যদি আহ, এই ভিডিওটা মাথায় বাদ দিয়ে আপনি প্রতিটা ঘটনাগুলো যদি গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা দেখতো, গুরুত্ব বুঝতো, তাহলে সেভাবে তারা অ্যাক্ট করতো। এখানে আমার তো মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব বা সরকারের সেই নেতৃত্বটা নাই। আবার ওই নেতৃত্বটা যে দেবে ওটা মুখ থুবড়ে পড়ছে লোকাল পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলি ডেভেলপ করছে সেগুলোর কারণে পারছে না। কারণ থানা পুলিশের পক্ষে তো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, তাদের বিপুল জনগোষ্ঠীর বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি আছে? এর সাথে সাপোর্ট একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার, সেই রাজনৈতিক শক্তিগুলি তো নাই, এখন বিভক্ত। আপনি দেখেন, আপনি এখনো নির্বাচনে কোনো ডেট নাই, তারিখ নাই, আপনি যেভাবে এখন মানে পোলারাইজেশনটা হইলো, যে ইসলামী আন্দোলন, আমি তো রাস্তায় এবার দেখলাম যে সবচেয়ে বেশি জামাতের থেকে চরমনায়ের দল বেশি অ্যাক্টিভ। এটার কারণ আমি বুঝলাম না। এনসিপি নেতাদের এই যে পদযাত্রায় এমন কোন নেতা নাই মানে তার একটা অংশে থাকবে বিএনপি, যেমন শেখ হাসিনার বক্তব্যে সবসময় থাকতো বিএনপি, এখন এনসিপি নেতাদের বক্তব্যে আসছে বিএনপি, মানে বিএনপি টার্গেট হয়ে যাচ্ছে। তো বিএনপি টার্গেট হইলো কেন এই ভুত্তানে? যদি আমি ইন জেনারেল বলি, সামনের কাতারে তো তারা ছিল, পেছনের পুরো শক্তিটা যোগানটা তো বিএনপি জামাত এরা। তো এরা এরা এখন পরস্পরের বিরুদ্ধে এইভাবে মানে তারা অপপ্রচার প্রচারণা এগুলি চালানোর ফলে যেটা হয়েছে, ও সরকার বা প্রশাসন দুর্বল হয়েছে, কারণ তার সাথে তো কোন রাজনৈতিক শক্তি সাপোর্ট করছে না। আপনি দেখেন এত যে রাজনৈতিক দল, তাহলে এই যে মিট রোডে যে শত শত মানুষ দেখলো, সেখানে কি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেউ ছিল না? কেউ ছিল না, এটা হয় কোনোদিন? তারপরে আপনার মুরাদনগরে যে একটা পরিবারকে যে পিটায় মারলো, চেয়ারম্যানের ইঙ্গিতে হোক যেই হোক, একেবারে প্রকাশ্যে, সেই সব জায়গাগুলি এত রাজনৈতিক এলাকা, ওইসব ওখানে আপনার বিএনপি আছে, জামাত আছে, ওই কোন রাজনৈতিক শক্তিকে তো এখন আগাইতে দেখি না। শুধু শেখ হাসিনার পতনে আমি আগাবো, আর অন্য কোন অপকর্ম আহ বা যেই ধরনের অপরাধ, চাঁদাবাজি, সেখানে মানুষের পাশে আমি দাঁড়াবো না। শুধু আমার টার্গেট ছিল শেখ হাসিনা, এখন আর কোনো টার্গেট নেই, এরকম টার্গেট বিহীন অবস্থার মধ্যে
চলে গেল কোনো রাজনৈতিক শক্তি? এটা আমার কাছে বড় প্রশ্ন। এই যে আপনি বলছেন আওয়ামী লীগ ছিল আগে, এখন একটা টার্গেট মানে বিএনপি, মানে আওয়ামী লীগের পরে এখন বিএনপি কে বলা হচ্ছে। এই বলার প্রভাব বিএনপির উপর কেমন? শুধু তো বলা না, বিএনপি তো করছেও। যেমন প্রতিদিন এই বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিএনপির দখলবাজির খবর পাওয়া যাচ্ছে, এবং এটিকে কেন্দ্র করে সংঘর্ষে, মিটফটের ঘটনা তো নৃশংসতম, কিন্তু এরকম সংঘর্ষে প্রাণহানি, হতাহতের ঘটনা প্রায়ই আসছে নিজেদের মধ্যে সংঘর্ষে। এর প্রভাব বিএনপির উপর কেমন? কারণ আমরা এখন যত স্ট্যাটিস্টিক্স দেখছি সবগুলোতেই বলা হচ্ছে সামনে ক্ষমতায় যাবে বিএনপি। বিএনপির ভোটের উপর এর প্রভাব কেমন? এই ঘটনা আমি কদিন আগেও একটা আলোচনায় বলছিলাম, সাংবাদিক মাহবুব কামাল তিনি বলছেন যে এই ঘটনাটা দেখতে পারলাম না, ভিডিওটা মানে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন দেখার মতো নয়, ভোট চাইতে আইসেন, এরকম একটা পোস্ট তিনি দিচ্ছে। তো আসলে ভোটের উপর কেমন প্রভাব পড়ছে বিএনপির? এটা তো বিএনপি সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বিএনপির আমার ধারণা যে তৃণমূলের উপরে মানে সেই নিয়ন্ত্রণ কমান্ড নেই। আগে এক ধরনের ছিল, ধরেন আহ আওয়ামী লীগ আমলে যেহেতু শেখ হাসিনাই সবকিছু ছিল, ফলে তার একটা ইয়ে ছিল, তার মতন করে সেটা নিয়ন্ত্রণ করতো, যেখানে চাইতো সেখানে নিয়ন্ত্রণ করতে পারতো, আর যেখানে চাইনি সেখানে নিয়ন্ত্রণ হয়নি। আর এখন অবস্থা হলো বিএনপি চাইলেও পারছে না, কারণ তাদের যে সুপ্রিম কমান্ড দেশে না থাকার কারণে নেতা কর্মীরা নিচের লেভেলের তারা তো বেপরোয়া হয়ে গেছে। গত 15 বছরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, এটা সত্য। কিন্তু তার মানে এই না যে তার বিপরীতে ওই ঠিক আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসনগুলো, অর্থাৎ লুটপাটের জায়গাগুলো আমি দখল করব, দখল করতে যে নিজেদের মধ্যে হানাহানি, সবগুলি দেখেন হানাহানি। এখানে তো এমন না যে ওই সোহাগকে মাফ করবেন, নাম কি, সোহাগ, হ্যাঁ, হ্যাঁ, সোহাগ। লালচাঁদ সোহাগ, এই সোহাগের এই মৃত্যুটার পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল? রাজনৈতিক কারণ নেই, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে চাঁদাবাজি, এইসব কারণ ছিল। এবং ওই সোহাগও সামহাও তার ভাই বা সে বিএনপি রাজনীতির সাথেই জড়িত ছিল নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে। কিন্তু আমরা তো আর রাজনীতিতে কি হলো না হলো আভ্যন্তরীণ সেটা দেখবো না, আমরা দেখবো এর ফলে জীবন ক্ষয় হচ্ছে, সম্পদ ক্ষয় হচ্ছে। এখানে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে বিএনপি তার নেতৃত্বটা একেবারে তৃণমূল পর্যায়ে যে প্রতিষ্ঠা করা, নিয়ন্ত্রণ করা, সেইটা হারাচ্ছে। এটা হয়তো তারেক রহমান যদি নিজে দেশে থাকতেন, সেই মানে কমান্ডটা যদি মানে স্থাপন দেশে করতে থাকলে পারতো, কিভাবে তাহলে করতেন তিনি, এটাও আমি পরিস্থিতিটা একটু প্রশ্ন অন্যরকম করতে হতো, চাই। দেশে একটা থাকলে তিনি রাজনৈতিক কিভাবে করতে সুবিধা হতো। পারতেন? একটা আওয়ামী লীগের পেজে একটা মিম দেখলাম, সেখানে তারেক রহমানের ছবি দিয়ে বলা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। মানে বিএনপির স্ট্র্যাটেজিটাই কি আসলে? তারেক রহমান থাকলেই বা কিভাবে এটা নিয়ন্ত্রণ করতেন? ঘটনা ছাড়াও আমি যদি দেখি, প্রায় প্রতিদিনই কিন্তু বহিষ্কার চলছে। সবগুলো ঘটনা না, কিছু কিছু আভ্যন্তরীণ তারাও খবর পাচ্ছে, সাথে সাথে তারা বহিষ্কার করছে। কিন্তু বহিষ্কার করাটাই তো বড় কথা না, বহিষ্কারের পর ওই জায়গাটাই যে নিয়ন্ত্রণ করা এবং ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করা, ওইটা তো আর পারছে না। তার মানে হচ্ছে প্রতি পদে পদে একটা নেতৃত্বের দুর্বলতা। দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপির এদের রাজনীতির কাঠামো তৃণমূল পর্যায়ে সবগুলো কিন্তু একই। সেখানে একভাবে কৃত্রিম ভাবে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু এখানে তারেক রহমান বা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি। এই পার্থক্যটা হলো এটা। এই ধরনের মানে রাজনীতিটা যেহেতু এখন লুটপাটের রাজনীতি, ভোগ বিলাসের রাজনীতি, রাজনীতিটা এখন মানে সবার কাছে দাঁড়িয়েছে যে রাজনীতি করলেই আমার আয় উন্নতি হবে, আমার ভাগ্য খুলবে। এই লুটপাটের রাজনীতিতে একটা ব্যাপক সংখ্যক লুটেরা রাজনীতির পতাকা তলে আসছে। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই, ওই আওয়ামী লীগের একেবারে নিম্ন লেভেলের লোকজন তারা ঢুকে গেছে বিএনপির পতাকা তলে। তারা মনে করছে আগামীতে আসবে বিএনপি ক্ষমতায়, সুতরাং তারা এখন থেকেই তার জায়গাগুলো, তার চরগুলো সে দখল করতে শুরু ঠিক করছে। আসলে কি আর ঠিক এই যেভাবে দখলটা ওবায়দুল নিয়ে কাদের কিন্তু বলতেন যে হাইব্রিড সফলতা। ঢুকছে, অনুপ্রবেশকারী কাউয়া ঢুকছে, ফার্মের মুরগি ঢুকছে, এরকম যে মানে ওবায়দুল কাদের বলতেন, এখন কি ঠিক একইভাবে বিএনপিতে সেই কাওয়াগুলো ঢুকছে? একই সেম, একই একই প্রক্রিয়া, জাস্ট মানে বদল হয়েছে আর কি। মানে একই ধারাটা, শুধু মানে হাত বদল হয়েছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয়নি। যে আকাঙ্ক্ষাটা, জুলাইয়ের আকাঙ্ক্ষাটার ক্ষেত্রে যেটা ছিল যে আমরা, আমাদের এখানে সবার অধিকার থাকবে, সাম্য থাকবে, চাঁদাবাজি, রাহাজানি, লুটপাটের এই রাজনীতি থাকবে না, সেই জায়গাটা পরিবর্তন করতে পারেনি। আমাদের ছাত্ররা পারতো, যদি তারা সেভাবে, যদি দল নিরপেক্ষ ভাবে যদি কাজ করতো, মানে সবাইকে নিয়ে যদি একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হইতো। কিন্তু তারা দ্রুত বেগে একটা রাজনৈতিক দল গঠন করার ফলে এই জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছে, ফলে তাদের যে নিয়ন্ত্রণটা সবার উপরে থাকবে,
সেটা থাকবে না। এখন ধরেন এনসিপি কোন নেতা যদি একটা কথা বলে, আমি তো মনে বলবো যে আচ্ছা তুমি তো একটা দলের নেতা, তুমি তো এখন আমাদের সবার নেতা না। আমি আমি যেহেতু দল করি না, ফলে আমি তুমি তো আমার নেতা হইতে পারো না। ফলে তারাও কিন্তু খুব দ্রুত গতিতে একটা রাজনৈতিক দল করে কিন্তু একটা ভুল, মানে ভুল পথে পা বাড়ালো। আগে যে নিয়ন্ত্রণটা সবার উপরে ছিল, তাদের কথা সবাই শুনতো, সব রাজনৈতিক দল, সব মানুষ। এখন কিন্তু সবাই শুনছে না। ফলে একটা ভয়াবহ রাজনৈতিক শূন্যতার মধ্যে কিন্তু আমরা এখন পড়ে গেলাম। মানে সবাইকে যে সংগঠিত করবে মানুষ, এই জন্য মানুষ দেখেন নীরব হয়ে গেছে। তাদের চোখের সামনে দেখছে যে কিভাবে নির্মম ভাবে মৃত্যু হচ্ছে, কিন্তু তারা কেউ আগাচ্ছে না। আগাচ্ছে না এই কারণে ওই যে তার পক্ষে তো কেউ নাই, কোনো শক্তি নেই। এইরকম একটা মানে একটা ভীতিকর একটা পরিস্থিতি বাংলাদেশের মানুষের মধ্যে, সবার মধ্যেই একটা কার বাসার মধ্যে ঢুকে পড়ে, কে কখন রাস্তাঘাটে আক্রান্ত হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু, বাসা বাড়ির মধ্যে থেকেও কিন্তু মানুষ এখন আর নিরাপদ না। জি, এই যে দলগুলোর কথা বলছেন যে এনসিপি দল গঠন করলো, এই দলগুলো কি, যেমন ধরুন জামাত ইসলামের আমিরকে আমরা দেখলাম, তিনিও একটা আয়োজনে তিনি বলছেন যে লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনা, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তিনি বলছেন। কিন্তু ঠিক তার এক দুদিন আগেই বা একদিন আগে এই ঘটনা হচ্ছে পটিয়া থানায়, সেই ঘটনাটির কথা তিনি বলছেন না। এনসিপিও বলছে বিএনপির কথা, হাসনাত আবদুল্লাহ বলছেন এই মিটফোর্টের ঘটনাটা মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে এটা দেখাতে যে দেশ কোন চাঁদাবাজিদের হাতে দিতে যাচ্ছেন। এনসিপিও বলছে এটা, বা জামাতও বলছে যে এর পরের 5ই আগস্ট বিএনপির জন্য তৈরি করার জন্য মানে জনগণ রেডি হয়ে আছে, এরকম কথা বলছেন। আমরা এর আগে শুনেছিলাম মানে শেখ মুজিবুর রহমান, তার বিরুদ্ধে অনেক কথাবার্তা তো হলো মাঝখানে, বঙ্গবন্ধু জাতির জনক সব উপাধি তার গেল। এখন বলা হয়েছিল মুজিববাদ জিয়াবাদ কোনো বাদই এখন আর চলবে না। এখন আমরা দেখলাম জিয়াউর রহমানেরও ছবিতে পাড়ানো হচ্ছে, জিয়াউর রহমানকে গালিগালাজ করা হচ্ছে এই ঘটনার কে মানে কেন্দ্র করেই। সব দলগুলো কি এখন কি বিএনপি, আপনি অবশ্য শুরুতে একটু বলছিলেন, তারপরেও এইটিকে আসলে এটা কি তাদের কোনো ইচ্ছাকৃত টার্গেট যে বিএনপি এখন টার্গেট, এটা কি কোনো তাদের কৌশলী টার্গেট? হ্যাঁ, অবশ্যই। যেহেতু নির্বাচনকে সামনে রেখে এরা নিশ্চিত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, ফলে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, তারা মনে করছে যে আওয়ামী লীগকে যদি আমরা টেনে নামাইতে পারি, বলেও তো মুখে যে আওয়ামী লীগকে আমরা নামাইছি 17 বছরে, বিএনপি পারে নাই, আমরা 7 মিনিটে পারছি 17 বছরে, যেটা বিএনপি পারে নাই। তো এখন আমরা বিএনপি কেও টেনে নামাবো এবং আমরা ক্ষমতায় যাব, বলছে যে 5টা 10টা আসন দিয়ে আমাদেরকে লোক দেখায় লাভ নেই। তো তারা মনে করছে যে এই ঘটনাগুলো ঘটাতে তাদের একটা রাজনৈতিক পুঁজি হলো, মানে মানুষের জীবন গেল, এই ধরনের একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে মানুষের নিরাপত্তাহীনতা বাড়লো। আর তারা মনে করছে যে এই ফলে আমি শক্তি পেলাম, কেন বিএনপি দুর্বল হলো, বিএনপির ভোট কমে গেল। তো এটাও একটা মানে নির্বাচনের একটা খেলা হিসাবে এই ঘটনাগুলো তারা খেলছে। এটা খুব বিপজ্জনক খেলা, মানে এটা আত্মঘাতী খেলা। এই খেলায় আসলে কেউ জেতে না। এর ফলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, কিন্তু এমন ভাবমূর্তি নষ্ট হয়নি যে মানে এই ঘটনার প্রেক্ষিতে যে আচ্ছা বিএনপি খারাপ, ওই এনসিপি ভালো বা জামাত ভালো, এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয় না। কিন্তু যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৈরাজ্য। এখন আমরা নৈরাজ্যের মধ্যেই বসবাস হ্যাঁ, করছি। আপনি বলছেন যে মানে বিএনপির যে অন্যের কারো ইমেজ ভালো হয়ে যাচ্ছে এমনটা তো না, কিন্তু খেয়াল করে দেখলে দেখা যায় যে বিএনপি যেমন প্রতিদিনই নানান রকম ঘটনা জানা যাচ্ছে, এখানে নিজেদের মধ্যে সংঘর্ষ, ওখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, প্রভাব বিস্তার ইত্যাদি অভিযোগ তাদের মধ্যে দেখা যাচ্ছে। এনসিপিরও প্রায়ই দেখা যায় না তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বা থানা ঘেরাও করছে, তারা প্রভাব বিস্তার করছে, হুমকি ধামকি দিচ্ছে, মবের পেছনেও তাদেরকে দেখা যায়। কিন্তু জামায়াত ইসলামীকে সেভাবে খুব বলার মতো বা প্রতিদিন তারা যে আসলে এই ধরনের অপকর্মে তাদের নাম আসছে এরকমটা না। জামাত কি ভালো, নাকি আসলে এখানেও কোনো কৌশল? না দেখেন, জামাত হলো খুবই নিয়ন্ত্রিত একটা ক্যাডার ভিত্তিক দল, যেটা হয় তাদের মানে নিচের থেকে শুরু করে উপরের লেভেলে একটা পুরো নিয়ন্ত্রণ। এটা তো, এই নিয়ন্ত্রণ তো আর একদিনে না, দীর্ঘদিন থেকে চর্চা করতে করতে তারা ওই ধরনের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তারা যেই কাজগুলো করছে, মানে বিএনপির বিরুদ্ধে যে প্রচারগুলো চালাচ্ছে, এই ইস্যুগুলোকে সমাধানের তো চেষ্টা করছে না। যেমন দেখেন, সামনে এই একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রায়োরিটি হলো একটা জাতীয় নির্বাচন দেয়া। তারা দুইটা ইস্যু সামনে নিয়ে আসলো, একটা হলো স্থানীয় নির্বাচন। ওরা জানে যে স্থানীয় নির্বাচন হওয়া মানে লোকাল পর্যায়ে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে ব্যাপক হানাহানি, মারামারি, কাটাকাটি হবে। তারা মাথার মধ্যে ওইটা নেই যে এর ফলে আরো পরিস্থিতি খারাপ হবে। আর একটা বলছে সংখ্যানুপাতিক নির্বাচন, এমন, এবং সংখ্যানুপাতিক নির্বাচন হওয়া মানে
একটা সংসদে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। কে মানে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এর ফলে তো একটা রাজনৈতিক নৈরাজ্য তারা তৈরি করছে। তারা আপনি বলতে পারেন যে বিএনপি যেমন চাঁদাবাজি করছে লোকাল পর্যায়ে, এই এই দখল করতেছে, ওখান থেকে চাঁদা তুলতেছে, সেই ঘটনার মধ্যে নাই। কিন্তু ওভারঅল রাজনীতিতে একটা শৃঙ্খলা আনার জন্য, একটা ঐক্য আনার জন্য, এবং দেশে যাতে একটা ভালো রাজনৈতিক একটা উত্তরণ মানে ঘটে, সেই কাজ কি করছে? সেই কাজটা তো করতেছে না। তারাও তো বিভেদ তৈরি করতেছে, তারাও একটা মেরুকরণ চেষ্টা করতেছে যাতে বিএনপির পরাজয় ঘটে। এবং এই বিএনপির এইভাবে পরাজয় ঘটার মধ্য দিয়ে যেই কি বলে ভালো একটা কিছু হবে তার তো কোনো লক্ষণ নেই। তারা কোন সব রাজনৈতিক শক্তিকে নিয়ে তারা এই মেরুকরণ ঘটাচ্ছে, এর ফলে লক্ষ্যটা কি সেটাও দেখতে হবে। বৃহত্তর অর্থে তাদের আলটিমেট যে মানে টার্গেটটা, সেটা তো ডেমোক্রেটিক না। একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে যেমন বিএনপি আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদের এগুলো একটা শুধুমাত্র ইসলাম বা ধর্ম ভিত্তিক একটা রাজনৈতিক চিন্তা চেতনা। সেই রাজনৈতিক চিন্তা চেতনা তো আমাদের দেশের সাথে, আমাদের সংবিধানের সাথে যায় না। কিন্তু তারপরেও তারা ডেমোক্রেটিক রাজনীতি করতেছে। এই রাজনীতি করতে যে তারা মানে ক্ষমতায় আসার জন্য এমন সব ফোর্স গুলোকে তারা সংগঠিত করতেছে, তখন পুরো রাজনীতির আবহটা আরেকদিকে ধাবিত হবে। তখন মানুষের অধিকার, নানান ইস্যুগুলো সামনে আসবে, যেটা সামাল দেওয়া সরকারের পক্ষে দেশের জন্য সত্যিকার অর্থেই খুবই কঠিন হবে। জামাত কি মানে একটা ফিল্ড তৈরি করতে পারছে? মানে বিএনপিকে এভাবে বিএনপির নানান রকম দোষ ত্রুটি সামনে চলে আসছে, বিএনপি কালিমা লিপ্ত হচ্ছে, এনসিপির এদিকে অবস্থা, তাদের অবস্থাও খুব ভালো বলে বিশ্লেষকরা অনেকেই সেটা মানতে নারাজ। জামাত এর মধ্যে কি একটা ফিল্ড তৈরি করছে কিনা, যে তাদের নামে খুব অপবাদ নাই, এবং আপনি বলছিলেন যে আমাদের ভোটারদের যে সংস্কৃতি বা মানসিকতা, তারা তারা তো ডেমোক্রেটিক রাজনীতি করে না, এই ভোটারদের মানসিকতা পরিবর্তনেও কি তাদের কোনো রকম প্রয়াস, দীর্ঘমেয়াদী কোনো প্রয়াস চোখে পড়ে কিনা? একটা তো প্রভাব বলতে হবে যে যেহেতু জামাতের মতন রাজনৈতিক দল এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি তেমনটা যুক্ত না, বড় মাপের কোনো প্রচার নেই, সুতরাং তারা কিছুটা একদম সাধারণ লেভেলে মানে কি বলে দৃষ্টি আকর্ষণ করতে পারছে বা সমর্থন পাচ্ছে। কিন্তু ওই সমর্থনটা এমন না যেটা একদম মৌলিক মানে বিএনপি কে উল্টায় দেবে, সেরকম কিন্তু পরিস্থিতি না। কারণ এখন যে বিএনপির যে ভিত্তিটা, সেটা অনেক তৃণমূল পর্যায়ে এবং সর্বব্যাপী। আর জামাতের একটা ভিত্তিটা হচ্ছে একটা অংশের প্রতি, যারা খুবই ধর্মভীরু, যারা অন্ধ, যারা অতটা ভালো বোঝে না, তাদের মধ্যে হচ্ছে প্রভাবটা। তো সেইটা আমার মনে হয় ওই প্রভাবের জায়গাগুলো আবার নিরঙ্কুশ ভাবে জামাতের সেটাও বলা যাবে না। সেখানে বিএনপি সহ আরো অনেক কোন রাজনৈতিক শক্তি আছে বিভক্ত। ফলে আহ মানে একেবারে জিতে আসার মতন মানে বিএনপির বিপরীতে একটা সমর্থন নেয়ার মতন যে একটা পরিস্থিতি, আমার মনে হয় না যে জামাত সেই পর্যায়ে জিতে আসার যেতে মতো না পেরেছে। হলেও শক্তিশালী বিরোধী দল গঠন করার মতো সেই অবস্থাও কি তারা তৈরি করতে পারছে? হ্যাঁ, সেটা আমার ধারণা যে সেটা পাবে। অন্তত সংসদে 20, 25, 30টা আসন হলেও সেই পর্যায়ে তো তারা চলে যেতে পারবে এই সমস্ত সমর্থনের ভিত্তিতে। কিন্তু যেটা তাদের উৎকণ্ঠা হলো এই যে আহ, যদি সংখ্যানুপাতিক নির্বাচনটা হয়, তাহলে সব মিলায় তারা যতটা আসন পাবে, দল ভিত্তিক যদি মানে প্রার্থী ভিত্তিক যদি নির্বাচনটা হয়, তাহলে সেটা পাবে না। ফলে বহু আসন মানে বহু ভোট পাওয়ার পরেও তারা নির্বাচিত হইতে পারবে না। ফলে তাদের একটা নির্দিষ্ট ওই এলাকা ভিত্তিক কিছু আসন নিয়ে কিন্তু এটা তাদের কি যে হবে সন্তুষ্ট থাকবে। সংখ্যানুপাতিক নির্বাচন? মানে এগুলো অবশ্য সংস্কারের বিষয়। বিএনপি তো কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন মানবার পক্ষে না, মানার কথা, ওরা তাদের যে টেকনিক তারা চলে। আহ, আর বিএনপি না মানলে বাকি সব দলও যদি বলে, তাহলে কি সম্ভব এই সংখ্যানুপাতিক নির্বাচন আসা? না, এইটা বিএনপির একদম মানে খুবই একেবারে স্থির সিদ্ধান্ত। তারা কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন হবে না, এবং এটা বাস্তব সম্ভব না। এটা আহ, মানে কারা চাচ্ছে? জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এনসিপি। এবং এনসিপি, তারা মনে করছে যে তারা মোটামুটি কিছু ভোট পাবে। বাকি রাজনৈতিক দলগুলোর কিন্তু তেমন সমর্থন নেই। ফলে আহ, আমার মনে হয় না যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টা
শেষ পর্যন্ত মানে পাশ হবে। অর্থাৎ বিএনপি যদি মত না দেয় তাহলে তো এটা তো সব দল মিলে যদি একমত না হয় তাহলে সেটাকে ইস্যু করবে কি করে, বা সরকার এটাকে কিভাবে ইন্ট্রোডিউস করবে, এটা এটা হবে না আমার ধারণা। জি। এই মানে বিএনপিকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৫ই আগস্টের পরে অনেকবার বলতে শুনেছি বিরাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে, আবারও ১/১১-র গন্ধ পাচ্ছেন, -2 কথা তার মনে পড়ছে, এই বিষয়গুলো দেখা গেছে। এখন দেখা গেছে আসলে তো আওয়ামী লীগ তো মাইনাস একরকম হয়েই গেছে, তারা তাদের কার্যকলাপ নিষিদ্ধ আছে। এখন বিএনপিকেও এই বার্তা দেওয়া হচ্ছে যে আপনাদের বিরুদ্ধেও ৫ই আগস্ট ঘটানো হবে, আপনারা পালানোর পথ পাবেন না, আওয়ামী লীগ তো পালিয়েছে, আপনারা পালানোর পথ পাবেন না, এরকম বার্তা তাদেরকে বলা হচ্ছে। আসলে কি -2 মানে কোনো এরকম কোনো কিছু কি আসলেই আছে? এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র আছে, নাকি এগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে অপকর্মের প্রেক্ষিতে এই বক্তব্যগুলো আসছে? কোনো কোনো রাজনৈতিক শক্তির মধ্যে তো এটা আছে যে তারা মনে করে যে বিএনপি আওয়ামী লীগ মাইনাস হয়ে গেলে তাদের পথটা মানে খুলবে, তাদের ভাগ্য খুলবে। কিন্তু আমার ধারণা যে এটা খুবই কঠিন পথ, এবং এইটা আম, এই কারণেই একটা পরিবর্তন হয়েছে। সরকার লন্ডন যে ঘোষণার মধ্য দিয়ে আহ, একটা অন্তত পরিষ্কার করছে যে না, নির্বাচনটা হবে এবং এটা তাড়াতাড়ি হবে। এবং পরিষ্কার কি আমার হয়েছে? কেন জানি হ্যাঁ, অনেকটা, একেবারে আমি বলবো না যে একদম পুরোপুরি পরিষ্কার হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে বাংলাদেশে এই মুহূর্তে কোনো কিছু করাটা এটা একটা অসম্ভব ব্যাপার, এটা কোনোভাবেই সম্ভব না। আর এই ধরেন মিটফোর্ডের ঘটনা এরকম 2, 4টা, 5টা, 10টা ঘটনা ঘটায় বিএনপিকে নিঃশেষ করা এটা সম্ভব না। বিএনপি এখন আগের তুলনায় অনেকটা কনফিডেন্ট, যেহেতু একটা লন্ডন ঘোষণা হয়েছে এবং সরকার বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে। তো ছাত্ররা বিএনপি তো এই আবার কারণে এটাও বলছে হয় ফেব্রুয়ারিতে না হয় এপ্রিলে নির্বাচনের হতে পারে আর কি। ফেব্রুয়ারির যে একটা এপ্রিলে ঘোষণা হলে ছিল মানে, সেটি থেকে তো সরে হ্যাঁ গেল যদি আবারও সেই এপ্রিলও হয়, ফেব্রুয়ারি অথবা এপ্রিলে। জি। যদি এপ্রিলও হয়, ধরে নিলাম এপ্রিল হয়, তাতে মানে 2 মাসের 3 মাসের জন্য কিছু আসবে যাবে না। বিএনপির লক্ষ্যটা, বিএনপির লক্ষ্য হলো যে চাপ তৈরি করে যত তাড়াতাড়ি নির্বাচনটা নিয়ে আসা। আর ইউনূস সাহেবের একটা জিনিসটা হচ্ছে তার একটা কমিটমেন্ট হলো যে একটা সংস্কার যদি না ঘটাতে পারে তাহলে সে তার যে মানে বিদায়টা, সেই বিদায় তো সে বলবে তো যে আমি থাকাকালীন আমি এই পরিবর্তনগুলো আনতে পারছি। ফলে সবাই জয়ী হতে চায়, বিএনপি জয়ী হতে চায় নির্বাচনের তারিখটা আগায় আনতে, আর ইউনূস সাহেব জয়ী হতে চায় যে মৌলিক কিছু সংস্কার দৃশ্যমান করতে। এই দ্বন্দ্ব টানাপোড়েনটা চলছে, এই আর কি। কিন্তু বিএনপি চাপ সৃষ্টি করতে চায় নির্বাচনের জন্য, আবার উল্টো দিকেও তো চাপ আছে যে আহ, মৌলিক সংস্কার, যেটি বলছিলেন যে এনসিপি জামাত তারা একসুরে বলছে মৌলিক সংস্কার এবং বিচার, এর আগে নির্বাচন না, এখনো পর্যন্ত সেই কথা বলে যাচ্ছে। জামাতের আমি তো বললেন যে এরকম এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিসের নির্বাচন, মানে বিএনপি যেমনটি বলছে যে নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না, অন্যদিকে এনসিপি জামাত বলছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই বলে নির্বাচন হবে না। একটা মনে হচ্ছে যে এখানে দেখেন, এখানে বিষয়টা হলো কি, মানে জামাত এনসিপি এরা মনে করছে যে দিন যত যাবে বিএনপির জনপ্রিয়তাটা তারা হারাতে থাকবে এবং তারা শক্তিশালী হবে, এই জন্য তারা সময়টা চাচ্ছে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসও নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে সেই সময়টা দিতে চাচ্ছে। এই জন্যই স্থানীয় নির্বাচনের কথাটা কেন, স্থানীয় নির্বাচনে জামাত ভালো করবে নিঃসন্দেহে, বিএনপি খারাপ করবে কেন? খারাপ করবে বিএনপির একাধিক প্রার্থী এবং তারা মারামারি কাটাকাটি করবে। তো এই ঘটনাগুলি যদি ঘটে তাহলে মানে জামাত লাভবান হবে, এনসিপি লাভবান হবে, এই জন্য তারা নির্বাচনটাকে পেছাতে চায়। এই যুদ্ধটা চলতেছে, কিন্তু এই যুদ্ধটাতেও তো শেষ আছে। আপনি দেখেন, আপনি যত পেছাবেন এইরকম সোহাগের মতন, মিটফোর্ডের মতন এই ঘটনা কিন্তু ঘটতে থাকবে। আমি আবারও বলছি যে মানে একটা ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক শক্তি নেই তৃণমূল পর্যায়ে, ফলে তার নিয়ন্ত্রণ নেই। তৃণমূল পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা তো সরাসরি আর ইউনূস সাহেবকে সাপোর্ট করছে না, তারা করছে তাদের দলকে করছে, এবং সুযোগটাও নিচ্ছে। তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু সুযোগও নিচ্ছে যে তার দল যেহেতু ক্ষমতায় নেই, সুতরাং আমি এখন যা খুশি তাই করি, দোষ পড়বে ইউনূস সরকারের উপর। সেই কারণেও কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। আর বিএনপি কমান্ডটাও স্থাপন করতে পারছে না এই কারণে যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে
নিঃসন্দেহে অনেক বেশি তারা এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ বলছে অবস্থানে শুদ্ধি আছে, অভিযান। কিন্তু তাদের তো সরকার নেই, হ্যাঁ, সরকারে তো তারা নেই। বিএনপি এখন বলছে শুদ্ধি অভিযান, তারা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাবে। এতে আসলে কতটুকু কাজ হবে এবং শুদ্ধি অভিযানের মেথডটা কেমন হবে সেটা কি বুঝতে পারছেন কিনা? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও অপারেশন ক্লিন হার্ট, তাদের নিজ দলের মধ্যেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তখনও একটা অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। আওয়ামী লীগের সময় এরকম ক্যাসিনো নিয়ে অনেক শুদ্ধি অভিযান আওয়ামী লীগও পরিচালনা করেছে দলের ভিতরে। আসলে এই শুদ্ধি অভিযান কেমন হবে বলে মনে হয়? আমি মনে করি যে যদি রাজনৈতিক ভাবে যদি মানে এটা অভিযানটা, এই ধরনের অভিযান, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানটা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত না হয়ে সত্যিকার অর্থে চাঁদাবাজ সন্ত্রাস যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা হয়, এটা আন্তর্জাতিকভাবে কোনো সমালোচিত হবে না এবং দেশের মানুষ কিন্তু সমর্থন করবে। অপারেশন ক্লিন হার্ট আপনি দেখেন, অপারেশন ক্লিন হার্ট আপনি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে যত যাই বলেন না কেন, মানুষ কিন্তু এটাকে সাপোর্ট করছে। এমনকি ক্রস ফায়ারের প্রতিও কিন্তু মানুষের একটা সমর্থন ছিল, কেননা তখন সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু ছিল। কিন্তু শেখ হাসিনার আমলে এটা হয়ে গেল একেবারে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা পরিচালনা, যার জন্য ক্রস ফায়ার বা এই অপারেশন ক্লিন হার্টের মতন এই অভিযানগুলো তখন মানুষ ভয় পাইতে শুরু করলো। এখনো যদি একটা রাজনৈতিক সরকার আসে, তার কমান্ড যেহেতু থাকবে, সুতরাং সে যদি সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করে মানুষ সাপোর্ট করবে। মানুষ কিন্তু এখন এই ধরনের অভিযান আজকে থেকেই সামরিক বাহিনী যেহেতু আবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাইছে, সামরিক বাহিনী মাঠে নামুক, তাদেরকে অ্যারেস্ট করুক, তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযান চালাক, মানুষ কিন্তু অখুশি হবে না। ক্ষমতা আপনি তাদের গেল দেখেন, কবে? জি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তো তাদের ছিলই সেনাবাহিনীর। না, শেষ হয়ে গেছিল সময়সীমা, গতকালকে আবার 2 মাস আচ্ছা, আরো এক্সটেন্ড করলো আর কি, সেটাই এক্সটেন্ড করলো। আচ্ছা, হ্যাঁ। তো শুদ্ধি অভিযান এর কথা শুনছিলাম একটু, কিন্তু বিএনপি কি ওই অভিযান চালানোর আগে এত অপবাদের মুখে তাদের অবস্থানেও একটু তারা যেমন একটা দায় নিয়ে বহিষ্কার করার একটা জায়গায় ছিল, এই ঘটনায় আমরা দেখলাম যে বহিষ্কার করলো, আজীবনের জন্য বহিষ্কার করলো, এমনকি আইনি ব্যবস্থা নেবার আহ্বানও করলো। কিন্তু তারপরে যেরকম বলছে যে এখানে অনেক রাজনৈতিক দল বিএনপি কে জড়ানোর চেষ্টা করছে, এই রকম অভিযোগও তারা তুলছে। জড়ানোর চেষ্টা কি? বিএনপি তো জড়িয়েই আছে এর মধ্যে। আবার অন্যদিকে যুবদলের সভাপতি তিনি বললেন যে এই ঘটনায় আমাদের এই ঘটনায় পরিচিত আমাদের দল করে এমন কেউ নেই, এরকম একটা ঘটনা যেখানে ভিডিও আছে, প্রকাশ্যে তাদের নাম উঠে আসছে কারা কারা ছিলেন, কিন্তু এরকম এরকম বক্তব্য তারা দিচ্ছেন। বিএনপি কি আসলে এখন আবার একটা অস্বীকার করার জায়গায় যেতে চাচ্ছে? না, অস্বীকার এটা একেবারেই না, কারণ ঘটনার সাথে সাথেই 7-8 জনকে তারা আজীবনের জন্য বহিষ্কার করছে এবং তাদের নাম পদবি দিয়ে, এমনকি কর্মী সেটাও বলছে, যার কোনো পদ নাই কিন্তু কর্মী, সেই নাম উল্লেখ করে কিন্তু তারা বহিষ্কার করছে। বিএনপি কিন্তু পারফেক্টলি যে কাজটা করছে, যে বিএনপি একেবারে কোন রকম ভাবে দয়ামাহীন ভাবে বা পক্ষপাতিত্বহীন ভাবে তারা কিন্তু অ্যাকশনে যাচ্ছে, এটাকে প্রশংসা করতে হবে। কিন্তু যেটা হচ্ছে, ওই যে বললাম, অ্যাকশনটা নিচ্ছে সত্য, কিন্তু তারপরে ওই জায়গায় কি আহ, একটা কি বলে নিয়ন্ত্রণ আসলো, বা ওই জায়গায় কি আহ চাঁদাবাজিটা বন্ধ হলো, সেটা তো হচ্ছে না। সেই পাইপলাইন বন্ধ করতে চাইছে, 10 জনকে আপনি সরাই দিচ্ছেন, আরো 10 জন তো চলে আসলো, সেটাকে বিএনপি আপনি কি চাঁদাবাজিটা বন্ধ করতে চাইছে? এটা কি তারা সত্যি চাইছে? আমি মনে করি শীর্ষ নেতৃত্ব চাইছে, কিন্তু তারপরের ফাইল গুলো তো বা র্যাঙ্ক গুলো তারা চায় কিনা, তারা এই সুবিধাটা দিচ্ছে কিনা, তাদের নেতা কর্মীদেরকে ব্যবহার করছে কিনা, আমার যথেষ্ট সন্দেহ শীর্ষ আছে। নেতৃত্ব ফলে চাইছে, এটা আপনি আভ্যন্তরীণ কিভাবে আপনার মনে হয় কেন? না, শীর্ষ নেতৃত্ব বিব্রত, অবশ্যই তাদের তো একটা রাজনৈতিক লক্ষ্য আছে, এবং তাই যদি না থাকতো তাহলে তারা বলতো, যেমন আগে একটা অস্বীকার করার প্রবণতা ছিল, তারা বলতো যে না, এগুলি সঠিক না, এগুলি অপপ্রচার চলছে, এগুলি কোনো চাঁদাবাজি চলছে না। আমরা দেখেন, আপনি মিলান, এর আগে কি হতো, শেখ হাসিনার সময় যখন নাকি একটা ঘটনা সাংঘাতিক ভাবে ভাইরাল হইতো বা আলোচনা হতো, তখন অ্যাকশন নিত, কিন্তু বাকিগুলো ব্যাপারে বলা হতো যে না, এটা অপপ্রচার, দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখন কিন্তু বিএনপি কিন্তু সেটা করছে না। বিএনপি কিন্তু এই ধরনের ঘটনা ছাড়াও যখনই যেই খবরগুলো আসছে বা খবরগুলো আসছে না, আমরা জানছি না, প্রতিনিয়ত আপনি দেখবেন যে বহিষ্কার চলছে। প্রায় কালকে দেখলাম যে 9,500 তারা বহিষ্কার করছে এই গত 8 মাস, এই সংখ্যাটা অনেক। কিন্তু আমি তাতেও সন্তুষ্ট না যে বিএনপি সাংঘাতিক এরকম শুদ্ধ কাজ করছে। আমার কথা হলো যে বহিষ্কার করার পরে তারপরে তো আবারও সেই একই ঘটনা ঘটছে, তাহলে ওই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ আসছে না কেন? তাহলে তাদের দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে যে সমস্ত নেতারা আছেন, তারা নিশ্চয়ই তাদেরকে ব্যবহার করছে।
ওই জায়গায় নজর দিতে হবে। অর্থাৎ তৃণমূলে শুধু না, আমার মনে হয় যে মানে বিভিন্ন অঙ্গ সংগঠনের আরো শীর্ষ পর্যায়ের যে নেতারা আছে তারা হয়তো ব্যবহার করছে তাদের নেতা কর্মীদেরকে, সেই জায়গায় নজর দিতে হবে, সেই জায়গার নেতৃত্ব পরিবর্তন করতে হবে। এই শুদ্ধ অভিযানটা বিএনপির আগেই করা উচিত ছিল। আমি মনে করি যে তারা শুধু মানে ঘটনা ওয়াইজ তারা করেছে, কিন্তু সামগ্রিক ভাবে করেনি। সামগ্রিক ভাবে যদি তারা করতে না পারে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। তারা ক্ষমতায় আসুক বা না আসুক, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর একটা কি বলো ধ্বংসাত্মক বা আত্মহননের একটা ঘটনা ঘটবে। এবং আমরা এখন হয়তো মনে করছি যে না এই একটা দুইটা চারটা ঘটনায় কিছুই না, কিন্তু এটাই কিন্তু বড় ধরনের একটা ঘটনায় রূপ নেবে, যে ঘটনায় বিএনপির অস্তিত্ব হয়তো হুমকির মুখে পড়তে পারে। এই যে একটা দুটা ঘটনা আপনি ওই মানে একই সাথে কয়েকটা ঘটনার কথা বললেন, যে মসজিদের ইমামকে কোপানো, যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে পায়ের রকেটে দেওয়া, বা মিটফোর্টের ঘটনা, তার আশেপাশে এরকম অনেক ঘটনা, আর মব তো আছেই এরকম ঘটনা। মানে এই প্রশ্নটা তুললে আবার অনেকে আবার সফট আওয়ামী লীগ আর বলছেন, সেটাও আবার একটা ট্যাগ, বা মব কথাটা বললেও সেটি আবার আওয়ামী ন্যারেটিভ, এটাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু মানে এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুঃশাসনকে সরিয়ে লাভ কি হলো? না, এই আলোচনাটা তো শেখেনি যে শেখ হাসিনাকে সরানোর মধ্য দিয়ে যে একটা গণভ্যুত্থানের চেতনাটা হলো, সেই চেতনাটা বাস্তবায়ন করার দরকার ছিল। যে যারা এই আন্দোলনে যুক্ত ছিল, যেমন এর দায়টা হলো বিএনপি, জামাত বা নবগঠিত এনসিপি, কিন্তু তাদের মধ্যেই তো এখন ক্ষমতার কামড়াকামড়ি। তারা সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ হয়, এইগুলির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে সম্ভব। আর যদি না হয় তাহলে তো মানুষ তো বলবে তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল, এটা তো বলবে স্বাভাবিক। মানে পরিবর্তনটা কি তারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল? তা তো না, তারা অধিকার। এখন দেখেন, আপনি আপনার মনে হচ্ছে যে এখন মানে ভোটটা মানে খুব ভালো ভোট হবে, কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে তাই দখলদাররা তখন তো চিন্তা করবে যে আমি আমি যদি সেখানে আমার জনপ্রতিনিধি আমার না হয় তাহলে তো আমি এই চাঁদাবাজি করতে পারবো না, আমি তো দখলবাজি করতে পারবো না। ফলে এই ঘটনাটা কিন্তু ভোটের উপরও প্রভাব পড়বে। তো ভোটের উপরে প্রভাব পড়ার আগেই সেই রাজনৈতিক পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে, নতুবা দেখা যাবে যে ভোটেও কিন্তু ওই এখন দেখেন বহু থানার ওসিরা তারা মনে করে যে আমরা এখন বিএনপি, কেউ কেউ মনে করে যে ক্ষমতা ওয়াইজ আমরা এনসিপি, কেউ মনে করে আমি জামাত। তাহলে নির্বাচনেও তো সেই প্রভাবটাই পড়বে। তাহলে মানুষ তো সেই কারণেই বলছে যে তাহলে লাভটা কি হলো। জি। এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি না আনে তাহলে মানুষের যেমন এরশাদ পতনের পর মানুষ যেমন হতাশ হয়েছে, দেখছে যে কোনো লাভ হয়নি, তাহলে এরশাদই ভালো ছিল। এখন মানুষ বলবে যে হাসিনাই ভালো ছিল, কি লাভ হলো এই পরিবর্তন ঘটানোর। জি। আহ, মানে সামনে মনোনয়ন নিয়ে আমরা দেখেছি 2018-তেও এমনকি যখন নির্বাচনটা হলোই না ঠিক মতো, তখনও নির্বাচন মনোনয়ন কেন্দ্রিক সংঘর্ষ ছিল, তখনও বিএনপির মধ্যে, এবং অনেকজনকে একসাথে মনোনয়ন দেওয়ার ঘটনা ঘটেছিল। এখনো আমরা দেখছি, এর মধ্যে দিনাজপুরে একটা ঘটনা দেখলাম, সেখানে মনোনয়নকে কেন্দ্র করে এখনই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামনে কি এরকম ঘটনা আরো বাড়বে কিনা? এবং জামাত যে প্রশ্নটা তুলছে যে এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, নির্বাচনে জেতার জন্য কেন্দ্র দখল, মারামারি, সহিংসতা, সেটা যে আরো বাড়বে না, তার কি কোনো মানে কোনো ভরসা, আশা ভরসা কিছু কি দেখতে পান? পরিস্থিতি আরো খারাপ হবে। নির্বাচনের ঘোষণা জাতীয় বলেন স্থানীয় বলেন ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ধরনের নমিনেশন নিয়ে যে ঘটনাটা এখনই আমরা শঙ্কিত, সেই ঘটনাটা আরো বাড়বে নির্বাচনকে ঘিরে। আমরা অলরেডি ট্রেন কিন্তু আমরা মিস করে ফেলছি। উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্টকে দীর্ঘায়িত না করা। আপনি দেখেন এরশাদের পতনের পর পর শাহাবুদ্দিন যখন নাকি ক্ষমতা দেওয়া হলো, সে কিন্তু দেরি করেনি, দ্রুত গতিতে একটা ভালো নির্বাচন দিচ্ছে। এবং ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা কিন্তু 91 নির্বাচন। সে কিন্তু বলে নাই আচ্ছা এই সংস্কার করো ওই সংস্কার করে, একটাই একটা ভালো ভোট করো, নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার এসে পারে নাই, সেটা রাজনৈতিক দলগুলোর দুর্বলতা। আমি তো বললাম তো, আওয়ামী লীগ বিএনপি তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেদের ভেতরে সেই গণতন্ত্রের কাঠামোটা তারা দাঁড় করাতে পারেনি। যার জন্য তারা যখন ক্ষমতায় যায় তারা রাষ্ট্রীয় পর্যায়ে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না, সেটা অন্য দুর্বলতা। কিন্তু নির্বাচন কিন্তু বিলম্ব করেনি। এখন বলছে যে 15 বছর পর এখন তো ওই প্রশাসন তো সব আওয়ামী লীগ প্রশাসন তো অমুকের তমুকের,
এখন তো নির্বাচন দেওয়া যাবে না, আপনি আরো দেরি করবেন, আপনি প্রশাসন পুলিশ কিভাবে ঠিক করবেন? আওয়ামী লীগ আমলে যে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধরেন প্রথম যার পদ, সে তো এখন ডেপুটি সেক্রেটারি, সে এসপি বা ডিআইজি এই পদমর্যাদায় চলে আসছে। তাহলে আপনি এতগুলো জায়গা আপনি খালি করবেন, খালি করলে আপনার পুলিশ কোথায়, আপনার প্রশাসন কোথায়? তাহলে আপনি কাদেরকে দিয়ে নির্বাচনটা করবেন? তো এটা কোনো বিষয় না, বিষয়টা হলো যে সকল শক্তি, আর জাতীয় নির্বাচন হওয়া মানে শুধু আমাদের পুলিশ প্রশাসন যুক্ত না, আন্তর্জাতিক শক্তিও এখানে মানে যুক্ত হয়, সবাইকে মানে আচ্ছা, যুক্ত করে একটা প্রশ্ন আমার একটু করতে ইচ্ছে সেনাবাহিনী। করে যে এই যে এরা যে আওয়ামী লীগের প্রশাসন বা আওয়ামী লীগের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের নিয়োগ করা মানুষজন রয়ে গেছে, তারা আসলে নির্বাচনে কি করবে? আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে তো নির্বাচনও করতে পারবে না, যা বোঝা যাচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, তাহলে তারা আসলে নির্বাচনে কি বা করতে পারবে? পক্ষপাতিত্বের কি বা জায়গা আছে তাদের? না, পক্ষপাতিত্বের জায়গা হলো কি, এরা যেহেতু মানে রাজনৈতিক ভাবে শুধু ক্ষমতা কেন্দ্রিক, সুতরাং এখন আগে আওয়ামী লীগ ছিল, এখন হয়তো তারা বিএনপি দিকে ঝুঁকে যাবে। হুম সেই এই কারণে বলা হচ্ছে যে এসপি ওসি এরা তো সব বিএনপি হয়ে গেছে, হুম। কেন এরা হলো সবসময় যেদিকে ক্ষমতা সেই দিকে থাকে। তাই তো আগে সবসময় আওয়ামী শুনে লীগ আসছি ছিল। যে সরকারি চাকরিজীবীরা হ্যাঁ হচ্ছে পিপিপি পার্টি, প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি, তারা সবসময় মানে হ্যাঁ হ্যাঁ, পিজিবি, প্রেজেন্ট বিজেপি, গভর্নমেন্ট পার্টি। হ্যাঁ হ্যাঁ, তারা সেই রাইট। সেটা ছোটবেলা থেকে শুনে আসছি যে এরকমটাই হয়। এখন কি তার বাস্তবতা কি ভিন্ন নাকি? আপনি তো বলছিলেন তারা এখন বিএনপি হয়ে যাবে। না, এই বাস্তবতাটা আছে, কিন্তু আপনার এই বাস্তবতাটা মাথায় রেখে আপনি মানে এই নির্বাচনটাকে করতে গেলে সবগুলো শক্তিগুলোকে, রাষ্ট্রের শক্তিগুলোকে একত্রিত করতে হবে। সেনাবাহিনীকে অবশ্যই নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে আপনি অন্যান্য কাঠামোগুলোকে দিয়ে একটা বিশেষ নির্বাচন, এটা জেনারেল নির্বাচনের ফর্মে আপনি যদি করতে যান আপনি পারবেন না। আমি বলি তো যে 50টা করে আসন ধরেন, ধরে ধরে আপনি ইলেকশনটা করতে হবে, এই সিদ্ধান্তটা নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে হবে, তার অধীনে নির্বাচনটা হওয়াটাই ভালো। কারণ এই সরকার নিয়েও কিন্তু অনেক রকম আলোচনা আছে, যে এই সরকার তো কি বলে মানে তার এনসিপির উপদেষ্টারা আছে, এনসিপির 2জন উপদেষ্টা ছাড়াও আরো কয়েকজন আছে তাদের প্রতি সহানুভূতিশীল, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসী সহানুভূতিশীল। ফলে সেই রকম ভাবে তারা নিরপেক্ষ না। তারপরেও যদি এই মানে ইন্টারিম গভর্নমেন্ট থাকে, কিন্তু তার যারা পরিচালনা করবে সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আন্তর্জাতিক জাতিসংঘ সবাইকে মিলে এই সম্পাদিত করতে হবে। তবে এটা অত্যন্ত কঠিন এটাকে নিরপেক্ষ রাখা, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিমধ্যে যেই অবস্থায় দাঁড়াইছে, তাতে মানে ভালো নির্বাচন করাটা খুবই খুবই কঠিন। হুম। এবং এটা যদি আপনি মনে করেন যে আচ্ছা আগে ঠিক হোক না, আপনি যত সময় নেবেন তত আরো খারাপ হবে, বরং যত দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নেবেন সেটা ভালো হবে। জি, স্পষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, এখন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে চিরুনি অভিযান চালানোর কথা। এই অভিযান সম্পর্কেও আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় এটি কেমন হবে? একটা আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট একটা শুরু হলো সেই গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলা, তার প্রেক্ষিতে জনগণ আবার হামলাকারীদের উপর হামলা, হামলার পরে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। তারপরে বেশ কদিন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী যাদের ছিল তাদেরকে ধরা হলো। তারপরে সেটি কি শেষ হয়ে গেল? কবে শেষ হলো? নতুন যে আবার শুরু হচ্ছে চিরুনি অভিযান, মানে এটি আবার কাদের জন্য, কাদের ধরা হবে? চিরুনি অভিযানে আপনি বিএনপি নেতা কর্মী আটকাতে পারবেন? বৈষম্য বিরোধী আজকে তো দেখেন কোথায় আছে, যে কোন সিভিল সার্জনকে হুমকি দিছে, প্রতিনিয়তই চলতেছে, বহু অভিযোগ আছে। আপনার তো মানে কয়টা খবরের কাগজে আসতেছে, এমন কোন ব্যবসায়ী নেই, এমন কোন প্রভাবশালী ব্যক্তি নেই, টাকা পয়সার লোক নেই যারা হুমকি পাচ্ছে না, যাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। আপনি এই অভিযানে আপনি মানে এনসিপির গায়ে হাত দিতে পারবেন, বিএনপির গায়ে হাত দিতে পারবেন, বা যদি জামাতও আসে পারবেন? পারবেন না। তো এইটা সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি না যে এটা সফল হবে, এটা ব্যর্থ হবে। ফলে এই সমস্ত অভিযান বাদ দিয়ে যে আলোচনাটা কিছুক্ষণ আগে আমরা করছিলাম, দ্রুত গতিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া। রাজনৈতিক সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবার
কোনো সম্ভাবনা নেই। তার মানে আমি কি এটা আসলে বিশ্বাস আর একটা আপনি বলছিলেন যে তারা কি এনসিপির গায়ে হাত দেওয়ার সুযোগ পাবে বা সাহস হবে, বিএনপির ধরার সাহস হবে? এখানে কিছুদিন আগে এনসিপি এই পদযাত্রারই একটা সম্ভবত রাজশাহীতে তিনি বলছিলেন এই যে ডিসিএসপিরা আমাদের সাথে ভালো ব্যবহার করে, মানে ডিসিএসপিদেরও আওয়ামী লীগ প্রশাসন এখন থাকলে তারা গণভবনে তো প্রমোশনের জন্য তদবির করতেন, এরকম কথা বলে হ্যাঁ, বলছিলেন যে ডিসিএসপিরা যে ভালো ব্যবহার করছেন এটা তার চিপায় পড়ে ভালো ব্যবহার করছে, চিপায় পড়ে আর কি হুম, শব্দটা তিনি ব্যবহার হুম, হুম। করছেন। মানে এই যে তাদেরকে টাচ করার সাহস পাচ্ছে না প্রশাসন, এটা কি তারা তারা কি প্রশাসনকে আসলে চিপায় পড়ে আছে? এনসিপি মনে করছে যে ইতিমধ্যে তাদের রাজনৈতিক শক্তিটা যেহেতু মানে স্পষ্ট হয়ে গেছে, ফলে আগে প্রশাসন যেভাবে তাদেরকে গুরুত্ব দিত, পুলিশ দিত, এখন গুরুত্ব দিচ্ছে না। এটা হচ্ছে ক্ষোভের তাদের বহিঃপ্রকাশ। যেমন তারা মার্কা নিতে গেল, জাতীয় প্রতীক শাপলা, ওইটা বলছে যে না এই প্রতীক দেওয়া যাবে না, এখন বলছে যে ওইটা নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নৌকা বাদ দিতে হবে, ধানের শীষ যদি আহ, শাপলা না থাকে ধানের শীষও থাকবে না। মানে আমার দাবিটা প্রতিষ্ঠা করার জন্য আমার যদি আইনগত আমার জনসমর্থন থাকে এবং যৌক্তিক ভাবে সেটা আমি করতে না পেরে আমি অন্যকে অভিযুক্ত করছি, অন্য বিষয় নিয়ে টানাটানি করছি। তো এটা তো তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার বহিঃপ্রকাশ গুলো করতেছে এইভাবে। জি, আমি শেষ করব একটু প্রসঙ্গের বাইরে। আমি পুরো ঘটনাটাই আসলে সেই সহিংসতা, মিটফোর্টের ঘটনা এবং চলমান যে সহিংসতা নৈরাজ্যের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। একটু এই প্রসঙ্গটা আনতে চাই যে আমাদের অনেক সাংবাদিকরাই কারাগারে আছেন। এই ৫ই আগস্টের পরে ঘটনায় তারা স্বৈরাচারের দোষর, হত্যা মামলার আসামি হয়ে তারা কারাগারে আছেন, তাদের জামিন হচ্ছে না। আমরা দেখলাম এই ৫ই আগস্টের পর অনেক জঙ্গি নেতা, অনেক দাগী আসামিদের জামিন হয়ে গেছে এবং তারা বাইরে বেরিয়ে যে আবার নানান রকম অপকর্ম করছে সেই খবরগুলো গণমাধ্যমে এসেছে, যার কারণে অপরাধ বেড়েওছে। মাঝখানে এরকমও কিছু খবর এসেছিল। এটি আসলে কিসের প্রভাবে, মানে সাংবাদিকরা জামিন পাচ্ছেন না কেন? শিক্ষক, সাংবাদিক অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন। এটা মানে মানে আমি বলবো যে খুবই দুঃখজনক ভাবে আইনের একটা লঙ্ঘন বা ব্যত্যয়। এটা একেবারেই বেআইনি কর্মকাণ্ড চলছে। আপনি কালকেই দেখেন, আপনি অপু বিশ্বাসকে আপনি জামিন দিলেন, তো কেন? তার একটা নেম ফেম আছে সেই কারণে। আর এই যে মাসের পর মাস কারাগারে আছে শাকিল, রূপা, মোজাম্মেল বাবু, আরো শ্যামল দত্ত, এরা কেন? এরা কি হত্যা মামলা? সবাই জানে, সরকার নিজেও জানে এটা হলো ফলস। এটা হলো তাদের যে একটা ভিন্ন মত ছিল সেটা আপনি, আমি তো সমালোচনা করি, আমি তীব্রভাবে সমালোচনা করি যে তারা যেইভাবে সাংবাদিকতা করেছে এটা সাংবাদিকতা না। সেটা বাট সেটা তো আলোচনায় আমি রাখতে চাই, আলোচনা করে আমি সমালোচনা করতে চাই। কিন্তু আপনি তাদেরকে জেলে রাখবেন কেন? তাদের যদি বিরুদ্ধে যদি কোনো অন্যায় ভাবে তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে, আপনি সেগুলি সুনির্দিষ্টভাবে মামলা তো আছে, আপনি মামলা করেন। আপনি হত্যা মামলা দিয়ে তাদেরকে আটকা রাখছেন কোন অধিকারে? আপনি যারা নুসরাত ফারিয়াকে আপনি যখনই প্রতিক্রিয়া হচ্ছে আপনি তাড়াতাড়ি তার জামিন দিয়ে দিচ্ছেন, অপু বিশ্বাসকে দিচ্ছেন। আর যেহেতু তাদের ওই নেম ফেমটা নেই, ওই ধরনের তারা তারকা ইমেজ নেই, সুতরাং তাদেরকে আপনি আটকে রাখছেন। এটা অত্যন্ত অন্যায়। হুম। আপনি দেখেন, সেদিন আমি এই বিষয়ে কয়েকদিন জিজ্ঞাসা আগে আমি করছিলাম। কথা বলছিলাম জি, আপনি শেষ করুন, আমি একটু প্রশ্ন মত করব। প্রকাশের যে স্বাধীনতাটা, আপনি এখন টেলিভিশনের টক শো গুলো দেখেন, একই মতের একজনের সাথে আরেকজন যুক্ত করছে, ভিন্ন কোনো মত নেই। মানে কে কত বেশি বিরোধিতা করবে, আওয়ামী লীগের বিরোধিতা করবে, বা তার নিজের দলের পক্ষে, বা তার নিজের দলের পক্ষ হয়ে আরেক পক্ষকে, কিন্তু সম্পূর্ণ তো উল্টা কোনো মত আমরা পাচ্ছি না। তো আওয়ামী লীগ আমলে তো সব মতের লোককে অন্তত টক শোতে পাওয়া যেত। যতই আমরা ফেসিবাদী বলি না কেন, সব মতের লোককে ধরেন, তখন তখনও তো গালি খাইতে হতো। যেমন ধরেন আমাকে বলতো এই জামাত বিএনপির হলো দোসর, বা রাজাকারের শাবক, পাকিস্তানের চর, এসব বলতো। টক শোতে তো আনতো, সেই ফাইটটা তো আমরা টেবিলে করতে পারতাম। এখন তো টেবিলে ওই যুক্তিতর্ক করার মতন অবস্থা নেই। আমি বললাম যে টেলিভিশনের মালিকদের সাহস নেই ওই ব্যক্তিগুলোকে যারা এখনো প্রকাশ্যে আছে তাদেরকে ডাকার, কারণ সেই ক্ষমতাই তাদের নষ্ট হয়ে গেছে। কারণ তাদের আইনগত ভিত্তি, তাদের যে অবস্থা, এবং সামগ্রিকভাবে মবের যে ভয়, সেই ভয়ের কারণে তারা ভিন্ন মতের কোনো লোককে ডাকতে পারে না। অঘোষিত ভাবে, অলিখিত ভাবে অনেক সাংবাদিক, অনেক ভিন্ন মতের মানুষকে তারা ব্যান্ড করে রাখছে, নিষিদ্ধ করে রাখছে।
তাহলে আমি যে স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের যে মুক্ত গণমাধ্যমের কথা বলি, মানুষের কথা বলার, ভিন্ন মত প্রকাশের কথা বলি, সে কথাগুলি থাকছে কোথায়? সেই কথাগুলি তো থাকছে না। ওই কম্পারিজনে যদি আপনি দেখেন, তাহলে তো বলবো যে তাহলে তো আওয়ামী লীগ আমলে আরো বেটার ছিল এখনকার তুলনায়। জি, জনাব মোস্তাফিজ, আমি যেটা একটু যুক্ত করতে যাচ্ছিলাম, কদিন আগে আমি এই প্রশ্নটাই করেছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজাকে। তিনি বলছিলেন যে এই সাংবাদিকদের জামিন হচ্ছে না, এটি আসলে আইনি প্রক্রিয়ার বিষয়, এখানে আসলে বলার কিছু নাই। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? অবশ্যই বলার আছে, কি বলার নেই? এখানে তো আহ, আসিফ নজরুল কয়েকদিন আগে বললো তো যে প্রাথমিক মানে তদন্তে যদি দেখা যায় যে না তারা তার সাথে যুক্ত না, তাহলে তাদেরকে জামিন দেওয়া হবে। তো কোথায়? আপনি তো প্রাথমিক তদন্তটা করতেছেন না কেন? আপনি বলছেন, মুখে বলছেন, আপনিও নিজেও বলছেন যে এটা খুব দুঃখজনক, এটা ঠিক না। একটা ঘটনায়, সত্য ঘটনায় অসংখ্য মানে ভুয়া মানুষকে মানে ভুয়া মামলায় অসংখ্য মানুষকে আপনি যুক্ত করছেন। তারা ব্যবসায়ী, তারা ভিন্ন মতের লোক, আপনি এগুলির কোনো ভিত্তি নাই। মুখে বলছেন এবং বলছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আপনি বেছে বেছে আবার অ্যারেস্ট করতেছেন, আবার বেছে বেছে আবার তাদেরকে জামিন দিচ্ছেন। এটা তো এই আইনের তো এই মানে তাহলে কি, তাহলে এই আইন কি এটা এলাও করে কখনো? এটা তো করে না। এটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে এটা আইনের লঙ্ঘন। আপনি একটা আইনের মধ্যে নেই। এই এইগুলোকে যাদেরকে আপনি আটক রাখছেন, এটা সবাই জানে যে আপনি একটা প্রতিহিংসা বশত তাদেরকে আটক রাখা হয়েছে। আপনি দ্রুত গতিতে এইগুলোকে তদন্ত করে, যেহেতু তারা প্রাথমিক তদন্তে তাদের নাম না আসার সম্ভাবনাই বেশি, আপনি তাদেরকে জামিন না দেওয়ার কি কারণ আছে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। ফলে এই কথাটা, যেটা গোলাম মুর্তজার কথা আপনি কোট করে বললেন, আমি এটা শুনি নাই, কিন্তু আমার মনে হয় না যে এটা সঠিক বক্তব্য। ঠিক। জনাব মোস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় দিয়েছেন আপনি, আপনার মূল্যবান মন্তব্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করছেন। অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজ। ধন্যবাদ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে আপনাকে। থাকবার জন্য। আজকের মতো